সংসদে ইসলামী ব্যাংক ইস্যুতে সরকারি এবং বিরোধী দলের তুমুল বিতর্ক। কেড়ে নেয়ার অভিযোগ বিরোধী দলের নেতার, পাল্টা জবাব স্বরাষ্ট্রমন্ত্রীর। এরকম লোকরা যদি এখানে চেয়ারম্যান হয় তাহলে আসামের মতোই জনগণের টাকাকে নিয়ে যাবে। যাদেরকে রাজনৈতিক বিবেচনা চাকরি দেওয়া হয়েছে তাদের কয়টা সঠিক নিয়োগ হয়ে গেছে সে বিষয়েও তদন্ত করা হোক। বাজেটে কর কাঠামোয় আসছে ব্যাপক পরিবর্তন। চাল, চিনি, তেল সহ কমছে 60 পণ্যের দাম। গবেষণায় 16 গুণ বেশি বরাদ্দ পাচ্ছে পরামর্শক খাত। আওয়ামী লীগের যে কোনো তৎপরতা কঠোর হাতে দমনের হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার। সরকারি ফ্যাসিস্টদের পক্ষ থাকার দাবি আসিফ মাহমুদের। রামিসা হত্যা মামলায় ডেথ রেফারেন্স হাইকোর্টে। 2 দিনে পেপার বুক তৈরির আশা। চট্টগ্রামে শিশু ধর্ষণে বিচার শুরু, কাল সাক্ষ্য গ্রহণ। বাকিতে জামিন টাকা শোধ করতে জেল থেকে বেরিয়ে ফের চুরি। নেপথ্যে বেশ কয়েকটি সিন্ডিকেট, বলছে আইনশৃঙ্খলা বাহিনী। আপনারা দেখছেন স্টার নিউজ। তাসফিয়া তামান্না স্বাগত জানাচ্ছি। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন। ইসলামী ব্যাংক ইস্যুতে জাতীয় সংসদে মুখোমুখি অবস্থানে সরকার এবং বিরোধী দল। ব্যাংকটি জোরপূর্বক দখলের অভিযোগ তুলে সরকারের কড়া সমালোচনা করেছেন বিরোধী দলীয় নেতা এবং উপনেতা। তবে সব অভিযোগকে রাজনৈতিক বক্তব্য বলে উড়িয়ে দিয়েছে সরকার। বাজেট অধিবেশনের তৃতীয় দিনে ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাপ ছড়ায় জাতীয় সংসদে। এদিন ইসলামী ব্যাংকের সাম্প্রতিক অস্থিরতা নিয়ে আলোচনা করতে সংসদে মুলতবি প্রস্তাব আনেন বিরোধী দলীয় নেতা। জানিয়ে বিতর্কে জড়ায় সরকার ও বিরোধী দল। চেয়ারম্যান বানানো হচ্ছে একজন পরীক্ষিত, প্রমাণিত আত্মসাৎকারী এবং দুর্নীতিবাজ ব্যক্তিকে। এরকম লোকরা যদি এখানে চেয়ারম্যান হয় তাহলে আসামের মতোই তারা বাকির টাকাগুলোকে জনগণের টাকাকে নিয়ে যাবে। এটা অত্যন্ত পরিষ্কার যে তার বিরুদ্ধে শুধু অভিযোগ আনা হচ্ছে মৌখিক বা পত্রিকায়, সেই অভিযোগের তো তদন্ত হয় নাই। সুতরাং প্রিজাম্পশন অফ ইনোসেন্স হিসাবেই সে তার বেনিফিটটা পাবে। যদি অভিযোগ আনে, তদন্ত হবে, তখন সেটা দেখা যাবে। এবং হি হু সিক্স ইকুইটি মাস্ট কাম উইথ ক্লিন হ্যান্ড, দিস ইজ ওয়ান অফ দি ম্যাক্সিমাম অফ দি ইকুইটি। এ সময় বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে দেশের অন্যতম বৃহৎ শরিয়া ভিত্তিক ব্যাংকটিকে দখল করে সেখানে অযোগ্য ব্যক্তিদের বসাচ্ছে সরকার। একটা মাত্র ব্যাংক, যে ব্যাংক তারল্য সংকটে অন্য ব্যাংকেও হেল্প করত, এইভাবে ব্যাংকটা ডাকাতি করে আজকে এটাকে একদম দেউলিয়া করা হয়েছে। পরে এ বিষয়ে বিতর্কে অংশ নিয়ে অর্থমন্ত্রী বলেন, ইসলামী ব্যাংক নিয়ে রাজনীতি করছে বিরোধী দল। যারা ব্যাংকের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, ব্যাংকের বাইরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, যারা এই প্রস্তাবটা আজকে এনেছেন তাদের মধ্যে একটা যোগসূত্র আছে বলে তো মনে হয় আমাদের কাছে। এর আগে সংসদ সদস্যদের প্রশ্নে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জানান, আগামী 6 মাসের মধ্যে দেশের সব স্কুল কলেজে ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে। তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। জামায়াত আমিরের অভিযোগ, ব্যাংক, বিমা সহ নানা প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপে অপরাধীদের বসানো হচ্ছে। 8,39,000 কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাবনায় তিনি আরও বলেন, বাজেট কোনো দল বা গোষ্ঠীর জন্য নয়, এটি হতে হবে গণমুখী। স্বচ্ছতা না থাকলে যে কোনো বাজেটই কার্যকর হবে না বলে মত তার। 2010 সালের জুনে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের বাজেট ঘোষণার পাশাপাশি বিকল্প বাজেট প্রস্তাবনা তুলে ধরেছিলেন। এবারে বিএনপি সরকারের বাজেট ঘোষণার আগে বিকল্প বাজেট তুলে ধরল বিরোধী দল জামাত ইসলামী। রাজধানীর আল ফালাহ মিলনায়তনে এই বাজেট তুলে ধরা হয়, যেখানে উপস্থিত ছিলেন 11 দলীয় শীর্ষ নেতারাও। তাদের সকলের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি। বৃহস্পতিবার সরকারের ঘোষণা করতে যাওয়া বাজেটের চেয়ে 10% কমিয়ে জামায়াতের ছায়া বাজেটে মোট ব্যয় দেখানো হয়েছে 8,39,505 কোটি টাকা, যেখানে রাজস্ব আয় 6,65,926 কোটি টাকা এবং অনুদান ছাড়া ঘাটতি 1,73,579 কোটি টাকা। জনগণের রায়ের প্রতি তৎকালীন সরকার যারা ছিলেন। এ সময় বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, আর্থিক প্রতিষ্ঠান ও নিয়ন্ত্রক সংস্থাগুলোতে রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে অপরাধীদের ক্ষমতার চেয়ারে বসাচ্ছে সরকার। আমরা যা আশঙ্কা করেছিলাম এখন তা স্পষ্ট হয়ে উঠেছে। সমাজে আর্থিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক, সাংবিধানিক
সকল জায়গায় আজকে নির্লজ্জ রাজনৈতিক হস্তক্ষেপ একেবারেই স্পষ্ট। বাজেট কোনো দলের জন্য নয় উল্লেখ করে বিরোধী দলীয় নেতা বলেন, সততা স্বচ্ছতা না থাকলে কোনো বাজেটই কার্যকর হবে না। সততা, স্বচ্ছতা এবং অ্যাকাউন্টেবিলিটি না থাকে তাহলে যে বাজেট সরকারই দেব ওই বাজেট কার্যকর হবে না। আরও কিছু বিষয় আমাদের প্রস্তাবনায় থাকবে, সেটা এখানে এবং সংসদে। এ সময় বাজেটের মাধ্যমে মানুষদেরকে ধোঁকা না দেওয়ার আহ্বান জানান তিনি। পরে জামাতের পক্ষ থেকে উপস্থাপন করা হয় ছায়া বাজেট। HM ইমরান, স্টার নিউজ, ঢাকা। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে এবারে আন্দোলনে নামলেন নারী গ্রাহকরা। সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে পুরুষদের পাশাপাশি তারাও মতিঝিলে প্রধান কার্যালয়ের সামনে কর্মসূচিতে অংশ নিয়েছেন। আন্দোলনে অংশগ্রহণকারীদের অভিযোগ, বর্তমান সরকার আর্থিক খাতে দলীয় ব্যক্তিদের নিয়োগ দিয়ে বিপর্যয় ডেকে আনছে। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগ সহ 7 দফা দাবি আদায়ের আন্দোলনে এবার যোগ দিলেন নারী গ্রাহকরা। মঙ্গলবার সকাল 10টা থেকে মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন তারা। আন্দোলনে অংশ নেওয়া নারীরা দাবি করেন, ব্যাংকটি নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে তা রুখে দিতেই তারা এই কর্মসূচিতে যোগ দিয়েছেন। আমরা এখানে দাঁড়াইছি যে আমাদের যে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খোরশেদ আলমের পদত্যাগের দাবি নিয়ে দাঁড়াইছি। পদত্যাগ না করেন আমাদের এই অবস্থান কর্মসূচি আরো সুসংগঠিত হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর যা সিদ্ধান্ত নেবে এটা আমরা আর মেনে নিব না। এ সময় ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ও তার স্ত্রীর নানা দুর্নীতি তথ্য তুলে ধরা হয়। চেয়ারম্যানকে ব্যাংকে প্রবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা। আগের এমডি ওমর ফারুকের পুনর্নিয়োগের দাবিও জানানো হয়। কোনো ঋণ খেলাপির বংশধরকে, ঋণ খেলাপের আত্মীয়কে আমরা ইসলামী ব্যাংকে চাই না। ইসলামী ব্যাংকের গ্রাহক সমাজ কোনো অবৈধ চেয়ারম্যানের নেতৃত্বে এজিএম হতে দেবে না। সেখানে যদি কোনো দালাল আমরা চিহ্নিত করতে পারি, আপনি সেই দালাল হিসেবে ইসলামী ব্যাংকে আপনি ঢুকতে পারবেন না। ইসলামী ব্যাংকের বর্তমান পর্ষদ ভেঙে দিয়ে অভিজ্ঞতা দিয়ে নতুন পর্ষদ পুনর্গঠনের দাবি জানান গ্রাহকরা। ইসলামী ব্যাংকে কক্ষিগত করে হাজারো কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছিল। যিনি নৈতিকভাবে অভিযুক্ত, যিনি নারী কেলেঙ্কারির সাথে জড়িত, ফলে এই ধরনের একজন ব্যক্তিকে আমরা কোনো অবস্থায় ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসাবে দেখতে চাই না। ইসলামী ব্যাংকে যারা লুট করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ব্যাংক খাতের অনিয়ম চিরতরে বন্ধের দাবি তোলেন আন্দোলনকারীরা। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা। আসছে বাজেটে নিত্যপণ্যের দাম কমানোর বেশ কিছু উদ্যোগ নিচ্ছে সরকার। 60 ধরনের দৈনন্দিন ব্যবহার্য পণ্যের উৎসে কর ব্যাপকভাবে কমানো হচ্ছে। এদিকে আগামী 5 বছরের জন্য আয়কর এবং কর্পোরেট করের নীতি ঘোষণা হচ্ছে, যা বিনিয়োগ পরিকল্পনার সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। আরও বিস্তারিত মাঝার মাহবুবের প্রতিবেদনে। অন্তর্বর্তী সরকার নির্ধারিত করমুক্ত আয়ের সীমা পরিবর্তন না করে আসছে বাজেটে তা 3,75,000 টাকায় রাখতে যাচ্ছে সরকার। তবে আগামী 5 বছরের জন্য দীর্ঘমেয়াদী কর কাঠামো প্রস্তাব করেছে এনবিআর। এর মধ্যে আছে 2026-27 ও 27-28 করবর্ষের জন্য করমুক্ত আয়ের সীমা 3,75,000 টাকা, 28-29 ও 29-30 করবর্ষের জন্য 4 লাখ টাকা, 2030-31 করবর্ষের জন্য 4.5 লাখ টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে 26-27 ও 27-28 করবর্ষে কর স্ল্যাবের প্রস্তাব দেওয়া হয়েছে 6টি। প্রথম ধাপে 3,75,000-এর বেশি, পরবর্তী 3 লাখ টাকায় 10% ও 20 লাখ টাকার বেশি আয় করলে দিতে হবে সর্বোচ্চ 30%। তবে 2028-29 ও 2029-30 করবর্ষে গিয়ে স্ল্যাব বেড়ে হবে 7টি, যার মধ্যে 4 লাখ টাকার বেশি আয় করলে প্রথম 3 লাখের ওপর 10% ও 3 কোটি টাকার বেশি আয় করলে কর নির্ধারণ হবে 35%। এতে কর বাড়বে উচ্চবিত্তদের। একই স্ল্যাব নির্ধারণ হবে 2030-31 করবর্ষেও। শুধু করমুক্ত আয়ের সীমা বেড়ে হবে 4.5 লাখ। এছাড়াও 2028 থেকে 31 পর্যন্ত 3 করবর্ষে 3 কোটি টাকার বেশি আয়ের ওপর অতিরিক্ত 5% কর নির্ধারণেরও প্রস্তাব করা হয়েছে।
এছাড়া কর্পোরেট কর হারে কোনো পরিবর্তনের প্রস্তাব করা হয়নি পুঁজিবাজারের তালিকাভুক্ত ও বাইরের কোম্পানির ক্ষেত্রে। তবে তালিকাভুক্ত নয় এমন কোম্পানি ব্যাংকিংয়ে পুরো লেনদেন করলে কর হার হবে 25%, আর 5% বাড়িয়ে কর হার 15% নির্ধারণের প্রস্তাব করা হয়েছে বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের আয়ে। বাজেটে ধান, চাল, গম, আলু, গবাদি পশু, হাঁস মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্য তেল, বীজ সহ 60টি পণ্যকে নিত্যপণ্যের তালিকাভুক্ত করে বিদ্যমান 1 থেকে 5% উৎসে কর প্রত্যাহার করে 0.5% করার প্রস্তাব করা হয়েছে। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। আগামী অর্থবছরে উন্নয়ন প্রকল্পের গবেষণায় বরাদ্দ 400 কোটি টাকা, অথচ পরামর্শক ব্যয়ে বরাদ্দ রাখা হয়েছে 6,416 কোটি টাকা। গবেষণার জন্য রাখা বরাদ্দের প্রায় 16 গুণ বেশি অর্থ যাচ্ছে পরামর্শক খাতে। উন্নয়ন ব্যয়ের এই চিত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। আরও বিস্তারিত মাহবুল ইসলামের প্রতিবেদনে। ঋণের ভারে নুজ্জ একটা দেশ রেখে গেছে। অর্থনৈতিক ভঙ্গুর অবস্থার মাঝেও উচ্চাভিলাষী বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার। সংস্থান করা হয়েছে। নতুন অর্থবছরের এডিপিতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পরামর্শক সেবা নেওয়ার জন্য বরাদ্দ রাখা হয়েছে 6,416 কোটি টাকা, অথচ প্রকল্পের অধীনে দেশের বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং উদ্ভাবনমূলক কার্যক্রমের জন্য বরাদ্দ মাত্র 400 কোটি টাকা। অতীতে বিভিন্ন প্রকল্পে পরামর্শক ব্যয় নিয়ে বিতর্ক উঠেছে। মন্ত্রণালয়গুলোর বিরুদ্ধে অভিযোগ আছে নিয়মিত দায়িত্ব পালনকে পরামর্শক সেবা দেখিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেয়ার। তবু বছর বছর এ খাতে হাজার কোটি টাকার বরাদ্দ দীর্ঘমেয়াদে নিজস্ব সক্ষমতাকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করছে বলে মত বিশেষজ্ঞদের। যারা এটার সুবিধাভোগী তারা কখনো এটা কমাবে না, সুতরাং এটা সরকারকে ডিসাইড করতে হবে। আপনি কি পরামর্শক বেশি দিবেন আর গবেষণায় কম দিবেন, নাকি গবেষণায় বেশি দিয়ে পরামর্শকের সংখ্যা কমাবেন? পরামর্শকের যে সংস্কৃতি আমাদের গড়ে উঠেছে এটা খুবই বাজে সংস্কৃতি। এটা আমাদের সব কিছুতেই পরামর্শক, কম্পিউটারে টাইপ করবে সেটাও পরামর্শক। বড় অবকাঠামো ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিশেষজ্ঞ পরামর্শ অপরিহার্য। তবে সেখানে দেশের সক্ষমতা না বাড়িয়ে পরামর্শ খাতে অত্যাধিক ব্যয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। মাহবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। বিনিয়োগে অর্থায়নের জন্য শুধু ব্যাংক খাতের উপর নির্ভরশীল হলে হবে না, বিকল্প অর্থায়নের উৎস সম্প্রসারণ করতে হবে বলছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার রাজধানীর বাংলা মোটরে গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন সমন্বয়ে আয়োজিত বাজেট 2026-27 এবং বাংলাদেশের আর্থিক খাত নতুন সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে বিনিয়োগ বাড়াতে হবে। ব্যাংক খাতকে সুষ্ঠু ধারায় আনতে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। এই কথা জানিয়েছেন অর্থবিদরা। বাজেটে আশা করি যে এর উদ্যোগ থাকবে যে আমরা ইকুইটি মার্কেটকে কিভাবে আমরা আরও রিভাইটালাইজ করতে পারি, কনফিডেন্স আনতে পারি, আমরা সিকিউরিটাইজেশন কিভাবে করতে পারি বিভিন্ন অবকাঠামোকে, সেখান থেকে আমরা নিতে পারি। আমরা বন্ড ছাড়তে পারি। পৃথিবীর অনেক দেশে মিউনিসিপ্যালিটি বন্ড থেকে শুরু করে হাজার ধরনের বন্ড আছে। সো কেবলমাত্র ব্যাংকের উপরে যদি নির্ভর করে আমরা যদি করতে চাই আমাদের বিনিয়োগের জন্য অর্থায়ন, এটা আমার মনে হয় যে এটা সম্ভব হবে না। রাশিয়ায় জনশক্তি রপ্তানি আগামী 1 বছরের মধ্যে 1 লাখ পর্যন্ত বাড়াতে আলোচনা চালানোর কথা বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মস্কো সফরে ওই আলোচনা হবার কথা মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনশক্তি রপ্তানি বাড়িয়ে পরবর্তী 1 বছরে 1 লাখে উন্নীত করার আলোচনা রয়েছে বাংলাদেশ এবং রাশিয়ার। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এমন প্রস্তাব দিলে এই বিষয়ে দ্রুততার সঙ্গে কাজ করতে সম্মত হয়েছে রুশ কর্তৃপক্ষ। দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ বাড়ানোর বিষয়ে দুই পক্ষ একমত হবার কথা তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে বর্তমান বাণিজ্যের পরিমাণ সম্ভাবনার তুলনায় অনেক কম। রাশিয়ার বাজারে বাংলাদেশ থেকে রপ্তানি দ্রুত বাড়ানোর সম্ভাবনার কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী খলিল, বিশেষ করে তৈরি পোশাক এবং ওষুধের কথা। বিশ্ব শ্রম ব্যবস্থাকে আরও গণতান্ত্রিক এবং বৈষম্যহীন করার জোর দাবি জানিয়েছে বাংলাদেশ। 114তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে বাংলাদেশের শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রী আরিফুর হক চৌধুরী বাংলাদেশের পক্ষে বক্তব্য প্রদানকালে এসব দাবি জানিয়েছেন।
সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত এই সম্মেলনের মূল পর্বে মঙ্গলবার তিনি এই দাবি তোলেন। এ সময় জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশে নতুন কর্মসংস্থানের আহ্বান জানান শ্রমমন্ত্রী। এদিন দুপুরে সম্মেলনের সাইডলাইনে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালক আজার বায়ারমাভের সাথে বৈঠক করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভায় অনুমোদন পেল ৮ প্রকল্প। এর মধ্যে রয়েছে পানি সম্পদ ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবার পাশাপাশি ৬৫৩ মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম করার মতো বিষয়গুলো। এর ব্যয় ধরা হয়েছে ২,২৬৬ কোটি টাকা। তবে বাদ পড়েছে আলোচিত চীনা অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রকল্পটি। নতুন সরকারের চতুর্থ একনেক সভা, বাজেট ও প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর আসন্ন হওয়ায় সবার চোখ ছিল সেদিকে। এতে নতুন ও সংশোধিত মিলিয়ে ১২টি প্রকল্প উপস্থাপন হলেও চূড়ান্ত অনুমোদন পেয়েছে ৮টি। এর মোট ব্যয় ধরা হয়েছে ২,২৬৬ কোটি টাকা। এই ৮ প্রকল্পের মধ্যে রয়েছে পানি সম্পদ ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবার পাশাপাশি আনোয়ারা বাঁশখালী চকরিয়া আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণের বিষয়। ৬৫৩টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম সহ অনুমোদন পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের ২ প্রকল্প। তবে বাদ পড়েছে চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চল স্থাপন প্রকল্প। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সকাল ১০টায় শুরু হওয়া একনেক বৈঠক চলে বেলা ১টা পর্যন্ত। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ। আওয়ামী লীগের যে কোনো তৎপরতা কঠোর হাতে দমন করবে সরকার, এমনটাই সাফ জানিয়ে দিলেন তথ্য উপদেষ্টা জাহিরুর রহমান। সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বাংলাদেশকে চাপে ফেলতে নয়, ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক কারণেই সীমান্তে বাড়ছে পুশিনের ঘটনা। ইসির শর্ত পূরণ করে যে কেউ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন বলেও জানান তথ্য উপদেষ্টা। সাম্প্রতিক সময়ে সীমান্তে পুশিনের ঘটনায় নড়ে চড়ে বসেছে সরকার। গত ৬ দিনে ২১ বার পুশিনের মতো ঘটনা ঘটে। ইতিমধ্যে ৬০,০০০ বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে সীমান্তে। এসব ঘটনায় সরকার চাপে রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা জানান, পশ্চিমবঙ্গের নতুন সরকার ও তাদের নির্বাচনী অঙ্গীকার পূরণের প্রভাবই পড়ছে সীমান্তে। বাংলাদেশ সরকারের সাথে সম্পর্ক উন্নয়নে তাদের আন্তরিক চেষ্টা আছে বলে আমি বিশ্বাস করতে চাই। তারা বলছেন, তাদের সাথে যখন ইনফর্মালি কিছু কথা কারো কারো লেভেলে আমারও হয়েছে, আমার মনে হয়েছে, বলেছি এটা যে পশ্চিমবঙ্গে যে সরকারটা এখন দায়িত্বে আছে সেই সরকারের একটা নির্বাচনী ম্যানিফেস্টো ছিল, সেটার এক ধরনের ফল হিসাবেই এই ঘটনাটা ঘটছে। সচিবালয়ের এই সংবাদ সম্মেলনে উঠে আসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল সহ বিভিন্ন কর্মসূচির প্রসঙ্গ। এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। কর্মসূচি যেহেতু নিষিদ্ধ আছে, এই পোস্ট পজিশন তিনি তো আসলে ব্যবহার করছেন না, তিনি করতে পারেন না। ব্যক্তি হিসাবে যে কেউ যদি ক্রাইটেরিয়া যা আছে সেটা ফুলফিল করতে পারেন, তিনি যদি মনে করেন নির্বাচন করবেন, তিনি নির্বাচন করতে পারেন। সরকারের দিক থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার স্বার্থে উপযুক্ত সময়ে বাকি থাকা বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন দেয়া হবে বলে জানান তথ্য উপদেষ্টা। আরো কিছু ভিসি পরিবর্তিত হবে, তারা যাবেন, তারপর তারা সেই প্রক্রিয়া শুরু করবে। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা। আওয়ামী লীগের কিছু সমর্থক সরকারে রয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মঙ্গলবার রাজধানীর নাখালপাড়ায় হোসেন আলী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে এসে এই কথা বলেছেন আসিফ মাহমুদ। এ সময় তিনি মন্তব্য করেন, বিএনপি সরকারের আমলে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হয়েছে, আর এই দুর্বলতার সুযোগ নিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বিভিন্ন জায়গায় মিছিল করার সুযোগ পাচ্ছে। অভিযোগ করেন, সিটি কর্পোরেশনের কোষাগার ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে ঢাকার ২ প্রশাসক। বলেন, এভাবে চলতে থাকলে সামনের স্থানীয় সরকার নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। এই কর্মসূচিতে স্কুলের শিক্ষার্থীদের তুলে দেয়া হয় বিভিন্ন জাতের গাছ। এই আয়োজনে উপস্থিত ছিলেন এনসিপির বিভিন্ন পর্যায়ের অন্যান্য নেতাকর্মীরাও। আমরা মনে করি এটা সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতা, এবং আমরা আসলে অন্তর্বর্তী সরকারের আমলেও এত মিছিল দেখি নাই। আমরা দেখছি এখন আরও দুর্বল অবস্থা হোম মিনিস্ট্রির, তারা আরও হোম মিনিস্ট্রি চালাতে পারছে না, থানায় থানায় মিছিল হচ্ছে। এটা আমরা মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী এবং এই সরকারের ব্যর্থতা। আবার সরকারের একজন উপদেষ্টাকে দেখছি, তিনি বলছেন যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে। তো সরকারের দিক থেকে আসলে মেসেজটা ক্লিয়ার না। আমাদের মনে হয় যে সরকারের একটা অংশ আওয়ামী লীগও চালাচ্ছে বিএনপির সাথে সাথে।
হাইকোর্টে পৌঁছেছে রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স। 2 কর্মদিবসেই পেপার বুক তৈরি হবে বলেও আশাবাদী অ্যাটর্নি জেনারেল। হাইকোর্টের বিশেষ বেঞ্চে রোববারে শুনানি শুরুর আবেদন করবে রাষ্ট্রপক্ষ, দেয়া হবে বিশেষ আইনজীবী। জানানো হয়েছে শুনানিতে কোনো মুলতবি গ্রহণ না করার কথাও। রামিসা হত্যায় বিচারিক আদালতের রায়ের মতোই দ্রুত শুরু হয়েছে পরবর্তী আইনি প্রক্রিয়া। মঙ্গলবার ডেথ রেফারেন্স সহ পূর্ণাঙ্গ রায়ের 72 পৃষ্ঠার নথি পৌঁছেছে হাইকোর্টে। মামলাটি অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে নিতে চায় রাষ্ট্রপক্ষ। অ্যাটর্নি জেনারেল বলছেন, ডেথ রেফারেন্স ও সংশ্লিষ্ট আপিল দ্রুত নিষ্পত্তির জন্য সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমি আশা করছি আগামী পরবর্তী 2 কর্মদিবসের মধ্যে হয়তো পেপার বুকের কাজটি সম্পন্ন হবে এবং পেপার বুকের কাজটি সম্পন্ন হওয়ার পরে আগামী রবিবার থেকে যে নতুন বেঞ্চ হবে সেই বেঞ্চের প্রথম শুরুর দিকেই হয়তো আমরা এই মামলাটি শুনানির জন্য তালিকায় আনতে পারব। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা আরও জানাচ্ছেন, এই মামলার শুনানিতে কোনো মুলতবি নেবে না রাষ্ট্রপক্ষ, দেয়া হচ্ছে বিশেষ আইনজীবীও। আমাদের পক্ষ থেকে সুস্পষ্ট কথা যে আমরা কোনোদিন বিলম্ব ঘটাবো না, আমরা কোনো মুলতবি গ্রহণ করবো না, ইভেন কি একদিনের জন্য না। অর্থাৎ যে মুহূর্তে থেকে মামলাটির শুনানি শুরু হবে সেই মুহূর্ত থেকেই রাষ্ট্র এই মামলাটির শুনানি করবে এবং আমরা ইতিমধ্যেই আগেই জানিয়েছি যে অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে ডেডিকেটেড লয়ার আমরা সিলেক্ট করেছি। ডেথ রেফারেন্সের শুনানি কত দ্রুত শুরু হয় এবং বিচারিক আদালতের রায়ের মতোই দ্রুত মামলাটি পরবর্তী ধাপ সম্পন্ন হয় কিনা এখন সেটি দেখার অপেক্ষা। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। চট্টগ্রামের বাকলিয়ায় 4 বছরের শিশু ধর্ষণ মামলায় মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে বুধবার। আসামি এবং রাষ্ট্রপক্ষের শুনানি শেষে মামলাটি দ্রুত নিষ্পত্তিতে প্রথম দিনের সাক্ষ্যের জন্য 9 জনকে আদালতে হাজির হতে জারি করা হয়েছে সমন। চট্টগ্রামের বাকুলিয়ায় 4 বছরের শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত মনির হোসেনকে কড়া নিরাপত্তায় আনা হয় শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে। অভিযোগ গঠনের শুনানিতে আসামি পক্ষে আইনজীবী না থাকায় 1 ঘন্টার জন্য মুলতবি হয় আদালত। পরে রাষ্ট্রপক্ষকে আসামি পক্ষে আইনজীবী দেওয়ার নির্দেশ দেন বিচারক। পরে শুনানি শেষে মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বুধবার সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেন আদালত। সাক্ষ্য শেষে ন্যায় বিচার পাওয়ার আসার কথা জানায় রাষ্ট্রপক্ষ। মামলার এজাহার, ভিকটিমের 22 ধারা, আসামের 164 এবং মেডিকেল কাগজ সমস্ত কাগজপত্র আদি পর্যালোচনা করে এবং সন্তুষ্ট হয়ে বিজ্ঞ আদালত আসামির বিরুদ্ধে 9-1 ধারায় অভিযোগ গঠন করেছেন এবং আগামীকাল এই মামলার সাক্ষীর জন্য দিন ধার্য করা হয়েছে। তবে তদন্তে নানা অসঙ্গতি থাকার দাবি করে আসামিকে অব্যাহতির মৌখিক আবেদন করেন তার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। 265C অনুযায়ী আমরা তাকে একটা ডিসচার্জের মৌখিক আমরা একটা ডিসচার্জের আবেদন করি। এই আবেদনের প্রেক্ষিতে আমাদের ইয়েটা ছিল যে এখানে মামলার বাদী হচ্ছে মেহেদি হাসান। এই মেহেদি হাসান হচ্ছে তার বাবা, কিন্তু উনি চাক্ষুষ সাক্ষী নত, উনি ঘটনাস্থলে ছিল না। এই মামলায় সাক্ষী 22 জন। 21 মে বাকুলিয়ার চেয়ারম্যানঘাটা এলাকা থেকে আটক হন মনির। পরদিন হয় মামলা। পরে 5 কর্মদিবসে তদন্ত শেষ করে বৃহস্পতিবার অভিযোগপত্র দেয় পুলিশ। সৈয়দ তাম্মিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। পুশিন ইস্যুতে দেশের বিভিন্ন সীমান্তে এখনও বিরাজ করছে উত্তেজনা। তীব্র রোদ আর ভারী বৃষ্টিতেও সতর্ক অবস্থানে বিজিবির সদস্যরা। তাদের সঙ্গে দিনরাত পাল্লা দিয়ে পাহারা দিচ্ছেন সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। দেশের সীমান্ত সুরক্ষায় পুশিন ঠেকাতে বিজিবির সঙ্গে সতর্ক অবস্থানে রয়েছে গ্রামবাসীও। সীমান্তবর্তী জেলাগুলোর বিভিন্ন পয়েন্ট দিয়ে ভারতের বিএসএফের একের পর এক পুশিনের চেষ্টা। সেই অপতৎপরতা রুখে দিতে 26টি জেলার বিভিন্ন পয়েন্টে কঠোর অবস্থানে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। সব উত্তরের জেলা পঞ্চগড় সীমান্তে পরপর কয়েকটি পুশিনের চেষ্টার ঘটনায় তৎপরতা ও টহল বাড়িয়েছে বিজিবি। তীব্র রোদ আর ঝড় বৃষ্টির মধ্যেও দায়িত্বে অবিচল পঞ্চগড় 18 ব্যাটালিয়নের সদস্যরা। আপনারা যদি কোথাও খবর পান যে পুশিন হচ্ছে, দেখেন দ্রুত আমাদের ক্যাম্পে খবর দেবেন। কঠোর অবস্থানের সঙ্গে সীমান্ত এলাকায় সচেতনতামূলক প্রচারণা সহ স্থানীয়দের সাথে সীমান্ত অপরাধ দমনে প্রচারণা চালাচ্ছে বিজিবি। আর পুশিন ঠেকাতে বিজিবির সাথে একাত্মতা ঘোষণা করেছে এলাকাবাসী। টর্চ, লাঠি ও বাঁশি নিয়ে বিজিবির সঙ্গে সীমান্ত সুরক্ষায় আছেন স্থানীয়রাও। পুশিং করার চেষ্টা করতেছে, তো আমরা দেখতেছি আমাদের এলাকায় যে বিডিআর হিসেবে টহল করে, মনে করেন তারা খুব সতর্কতার অবস্থানে আছে, আমরা তাদেরকে হেল্প করতেছি। এই সময় বিএসএফ পুশিং করতেছে,
আমরা বিজিবির সাথে টহল দিচ্ছি। ঝড় বৃষ্টি যাই হোক, বিজিবি ভাইয়েরা ভালো মতো টহল করতেছে যাতে ভারতের বিএসএফ পুশিন না করতে পারে বাংলাদেশে। মেহেরপুর সীমান্তের শূন্য রেখা আপাতত শূন্য। পুশিনের উদ্দেশ্যে নারী, শিশু ও পুরুষদের অবস্থান আপাতত না থাকলেও স্থানীয়দের অভিযোগ ভারতীয় সীমান্তে জড়ো করে রাখা হয়েছে লোকজনকে। আমরা চাষি মানুষ, মাঠে আবাদ পানি করি, আমরা খুব আতঙ্কে আছি। ওই লোকজন আমাদের বাংলাদেশে পোস্টিং করবি, আর বিএসএফ এর মানে খুব টহল জোরদার করেছে, তাতে আমরা সীমান্তে কাজ করি, আতঙ্কে আছি। তো আমাদের এইদিকেও শুনছি যে তারের আশেপাশে নাকি অনেক লোকজন জড়ো করা আছে, তাদেরকে এইদিকে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। ভারত সীমান্ত ঘেঁষা ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। সম্ভাব্য অনুপ্রবেশ, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত জুড়ে বাড়তি টহল ও নজরদারি চালানো হচ্ছে। এদিকে শেরপুর সীমান্তে নতুন করে পুশিনের সংখ্যায় বাড়ানো হয়েছে টহল আর নিরাপত্তা। লাঠি সোটা নিয়ে সঙ্গে আছেন গ্রামবাসী। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় বিজিবির। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দর্শক, বাকিতে আপনি কি কেনেন? টিভি, ফ্রিজ, মুদি সদাই, তাই তো। কিন্তু এই শহরে বাকিতে জামিন নেয় অপরাধীরা। সেই জামিনের টাকা শোধ করতে আবারও জড়ায় পুরনো অপরাধে। রাজধানীতে একটি চুরির ঘটনায় আসামি গ্রেপ্তারের পর এমন চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। আরও জানাচ্ছেন সাব্বির আহমেদ। রাজধানীর যাত্রাবাড়ির বাসিন্দা রাজু আহমেদ শিপলু গেল 2 জুন সূত্রাপুরের একটি বাসা থেকে নগদ টাকা, স্বর্ণালংকার, টিভি সহ বিভিন্ন জিনিস চুরি করেন তিনি। ড্রয়ার থেকে টাকা নিয়ে গেছে, আর গয়নাগাটি, ড্রয়ার টয়ার ভাঙ্গা সবকিছু নিয়ে গেছে। চার টাইমে হয়তো টিভিটা চোখে পড়ছে সামনে, টিভিটাও কাঁধে করে নিয়ে চলে গেছে। চুরির পর বন্ধু ইরফান অমির বাসায় গিয়ে 2 ঘন্টা থাকেন শিপলু। চুরি করে একাধিকবার ধরা পড়লেও জামিনে ছাড়া পেয়ে আবারও একই কাজ করেন তিনি। টাকা না থাকলে তাকে বাকিতে জামিন করান ঢাকার সিএমএম আদালতের মুহুরি আলমগীর। গেল 2 জুন রাতে সেই বাকির টাকা চাইতে শিপলুর বাসায় যান আলমগীর। ডিউ ছিল 2.5 লাখ টাকার মতো। জামিনে যখন বের হয় তখন না দিতে পাইরা তখন এইভাবে বাইরে দেখা গেছে হাজিরার সময় 1000 টাকা দিল, বা দেখা গেছে একটু বেশি দিল, ওইভাবে এই টাকাটা জমছে আর কি। যেদিন চুরি হয়েছে সেই দিন আপনি কেন গেছিলেন? যে ভাই আপনি কিছু টাকা দেওয়া নিয়ে জানেন তো, টাকার জন্য তো যাইতে হইব। জামিন করেছেন বাকিতে, আমি বাকিতে জামিন করার পরে বেরোয় এভাবে চুরি টাকাটা শোধ করে বর্তমানে 2 লাখ টাকার মতো পাইব। এই 2 লাখ টাকা আপনাকে বাকিতে জামিন করাইতে হয়েছে? জি স্যার, অল্প কিছু দেওয়া হয় টাকা, অল্প কিছু বাকি থাকে। আচ্ছা, পুলিশ বলছে শিপলুর বিরুদ্ধে 11টি মামলা রয়েছে। তিনি পেশাদার অপরাধী। ইরফান অমি ও আলমগীর তার অপরাধের সহযোগী। ইরফান অমি স্বীকার করে যে তার বন্ধু রাজু আহমেদ শিপলু, সে যাত্রাবাড়ি এলাকায় থাকে, সে টিভি এবং স্বর্ণালংকারগুলো সে নিয়ে গেছে। পরবর্তীতে আমরা তাকে সহ রাজু আহমেদ শিপলু এর বাসায় অভিযান করলে টিভিটা উদ্ধার করি। তার দেওয়া তথ্য মতে সে বলে যে কিছু স্বর্ণালংকার এবং টাকা আমার বড় ভাইয়ের কাছে আছে। পরবর্তীতে তাকে নিয়ে আমরা তার বড় ভাইয়ের কাছে যাই, যার নাম হচ্ছে আলমগীর। জানতে পারি সে কোর্টের মোহরি, সে বাকিতে একে জামিন করায়। বাকিতে জামিন করানোর পর সেই টাকা শোধ করতে চুরিসহ নানা অপরাধ করেন অপরাধীরা। এমন বেশ কয়েকটি সিন্ডিকেট সক্রিয় রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। এরকম ছিনতাইকারী আমরা ধরে চালান করেছি। পরবর্তী সপ্তাহে একই ছিনতাইকারীকে একই স্পটে সুইচ গিয়ার সহ আটক করা হয়েছে। তো পরবর্তীতে তাকে পুনরায় জিজ্ঞাসা করা হলো, সে বলল যে আমি গতকালকে জামিন পেয়েছি। তো জামিন হয়েছে কিভাবে? জামিন হয়েছে বাকিতে। তার সংশ্লিষ্টতা খুঁজতে গিয়ে দেখলাম যে তিনি মোহরির কাজ করেন এবং এই চোরকে সে বাকিতে জামিন করান। সূত্রাপুরের চুরি হওয়া বাসার টাকা, মালামাল ও স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা। রাজনৈতিক প্রভাব বিস্তার আর চাঁদাবাজি নিয়ে বিরোধের জেরে খুন হন বিএনপি নেতা বিল্লাল হোসেন তালুকদার। স্থানীয় যুবদল নেতা দিদারুল ইসলাম এবং তার অনুসারীদের সাথে তর্কাতর্কির এক পর্যায়ে ছুরিকাঘাতে নিহত হন তিনি। এই ঘটনায় 20 জনকে আসামি করে রমনা থানায় মামলা করেছে তার পরিবার। পুলিশ 2 জনকে আটক করেছে।
চাঁদাবাজিকে কেন্দ্র করে বিরোধ, সেই বিরোধের জেরেই প্রাণ গেল বিএনপি নেতা বিল্লাল হোসেন তালুকদারের। সোমবার মৌচাকের আনারকলি সুপারমার্কেটের সামনে স্থানীয় যুবদল নেতা দিদারুল ইসলাম বাবু ও তার অনুসারীদের সাথে তর্কাতর্কি হয় রমনা থানার স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বিল্লাল হোসেন তালুকদারের। এক পর্যায়ে ছুরিকাঘাতে নিহত হন তিনি। মঙ্গলবার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরিবারের অভিযোগ, রমনা থানা যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবু পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। বাবু তো আমারই ছোট ভাই, তো এইসব করে গেছে, যাওয়ার পরে দেওয়ার পোলাপান নিয়ে অগমত অবস্থান, এক কথা দুই কথা, তার ভিতরেই বাবুর সাথে যে ছেলেটা ও আর কি বড় ভাই স্টেপ করছে একবারে হাড়ের উপরে, ফুসফুসের উপরে। এটার বিচার হোক, এবং সে যেই হোক, মহানগর হোক সেন্ট্রাল হোক, যে জায়গায় হোক, তার বিরুদ্ধে শুধু বহিষ্কার করলে হইব না, তার বিরুদ্ধে আইনের যে ব্যবস্থা। আজকে আমার ভাই হত্যা হয়েছে, কালকে আমিও হত্যা হতে পারি এই রাজনীতির ক্ষেত্রে। তাই রাজনীতির ক্ষেত্রে বাদ দিয়া একটা সাধারণ জনগণ হিসাবে এটা আমরা সত্য বিচার চাই। এ ঘটনায় বাবুকে প্রধান করে ২০ জনের বিরুদ্ধে রমনা থানায় মামলা করেছে পরিবার। ইতিমধ্যে মুন্সিগঞ্জ ও ঢাকা থেকে রিয়াজুল ও আলামিন নামে ২ জনকে আটক করেছে পুলিশ। মামলা হয়েছে একটি রমনা থানায়, এবং 2 জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। রিয়াজুল ইসলাম এবং আল আমিন মাহিন নামে 2 জনকে ইতিমধ্যে পুলিশ হেফাজতে নিয়েছে, এবং সেই তাদের 2 দিনের এজাহারে তাদের নাম আছে। 20 জনকে এজাহারে নামিয়েও এবং অজ্ঞাতনামা 27 জনকে আসামি করে মামলা করা হয়েছে, এবং যারা এই ঘটনায় জড়িত তাদেরকে শনাক্ত করে আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। এ ঘটনায় মূল অভিযুক্ত দিদারুল ইসলাম বাবুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। আহমেদ রবি, স্টার নিউজ, ঢাকা। অনার্স পর্যায় থেকে বাংলা, ইতিহাস এবং দর্শনের মতো মৌলিক বিষয়গুলো বাদ যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্যকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী। জানান, আসন কমানো বা বিষয় বাদ দেওয়ার কোনো পরিকল্পনাই সরকারের নেই, বরং কর্মসংস্থানের উপযোগিতা বাড়াতে কারিকুলাম আধুনিকায়নের পর্যালোচনা চলছে। একই কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমানও। স্নাতক বা অনার্স পর্যায় থেকে বাদ যাচ্ছে বাংলা, ইতিহাস ও দর্শনের মতো মৌলিক বিষয়গুলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এমন তথ্য, জানিয়ে চলছে আলোচনা সমালোচনা। তবে এই তথ্যকে পুরোপুরি ভিত্তিহীন এবং গুজব বলে উড়িয়ে দিয়েছে সরকার। মঙ্গলবার একনেক সভা শেষে শিক্ষামন্ত্রী জানান, আসন কমানো বা বিষয় বাদ দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই ধরনের কোনো প্ল্যানই হয়নি যে কমানো হবে, কার্টেল করা হবে, ক্লোজ করা হবে, এই ধরনের কোনো আলোচনাই হয়নি। আমরা শুধু আলোচনা হচ্ছে যে কিভাবে আমরা শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করব, এবং মার্কেট ড্রিভেন ডিমান্ড অনুযায়ী আমরা করব, ইন্ডাস্ট্রি একাডেমির রিলেশন কিভাবে হবে, সেগুলি নিয়ে আলোচনা। তবে তিনি জানান, কর্মসংস্থানের ক্ষেত্রে যেসব বিষয়ে চাহিদা আছে, স্নাতক পর্যায়ের কারিকুলামে সেসব বিষয়কে যুক্ত করা নিয়ে পর্যালোচনা চলছে। আমরা কারিগরিকে ইম্পর্টেন্ট দিচ্ছি, আমরা আধুনিক করছি, আমরা মোর সাবজেক্ট যেগুলি আমাদের মার্কেট ডিমান্ড রয়েছে সেগুলিকে আমরা দেখছি, সে তো প্রতিনিয়ত আলোচনা হচ্ছে। এদিকে একই দিনে সচিবালয় ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর এই তথ্য উপদেষ্টাও নিশ্চিত করেন বহাল থাকবে এই বিভাগগুলো। বাংলাদেশের শিক্ষার একটা মৌলিক সংকট হয়েছে, এটার মানের পতন হয়েছে একদিকে, অপরদিকে এমনভাবে শিক্ষা ব্যবস্থাটাকে করা হয়েছে যেটা আসলে দক্ষতা তৈরি করছিল না, মানুষকে দক্ষ হিসেবে তৈরি করেনি। তার ফল যেটা হয়েছে, প্রচুর বেকার মানুষ উৎপাদন করেছি আমরা। এ ধরনের বিভ্রান্তকর তথ্যে কান না দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান সংশ্লিষ্টরা। এইভাবে বলতে চাই না, কারণ সরকার। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা। স্বাধীনতার পর বারবার হোঁচট খাওয়ায় দেশ এখনও গণতন্ত্রের ফল ভোগ করতে পারেনি বলে মনে করেন চিফ হুইপ নুরুল ইসলাম রনি। সকালে কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে কথা বলেছেন তিনি। এ সময় গণতন্ত্র এবং সংহত জনমানুষের জন্য কাজ করতে এমপিদের ব্যক্তিগত সহকারীদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, ব্যস্ততার কারণে সংসদীয় এলাকায় অনেক খুঁটিনাটি বিষয়ে সংসদ সদস্যদের দৃষ্টিতে নাও আসতে পারে। ব্যক্তিগত সহকারী হিসেবে জনস্বার্থে এমপিদের তা স্মরণ করিয়ে দিতে হবে। আর বিরোধী দলীয় এমপিদের ব্যক্তিগত সহকারীদের উদ্দেশ্যে বলেন, দেশের স্বার্থে সরকারের যৌক্তিক আলোচনায় তাদেরও ভূমিকা রাখতে হবে। একজন পিএর কথা কিন্তু প্রায় এমপিরা শুনে, আমি নিজে শুনি, বাস্তব কথা। আপনারা চেষ্টা করেন এই ব্যবস্থাপনায় আপনাদের নিজেদের মননশীলতা তৈরি করার জন্য, তাহলে একজন এমপি সাহেবকে সহজ বুদ্ধি দিতে পারবেন।
এবং যে বুদ্ধিটা মানুষের কল্যাণে কাজে লাগবে। আপনারা অবশ্যই যদি থাকেন, আপনারা সেখান থেকে শিখবেন যে সরকারকে আটকানো যায় কেমনে, মানে অ্যাকাউন্টেবল করা যায় কেমনে। এই ছিল স্টার নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।